ক্যান্সার এই শব্দটা শুনলেই কিন্তু মনে অনেক প্রশ্ন আসে তাই না? তো প্রথম ধাপগুলো কি হওয়া উচিত একজন মেডিকেল অনকোলজিস্টের পরামর্শ থেকে? চলুন আজ আমরা পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আসুন, শুরুতেই একটা কথা মেনে নিই। ক্যান্সার ডায়াগনোসিসের খবরটা কিন্তু খুবই ভয়ের। আর শুধু ভয়ই না, এর সাথে সাথে মাথায় চলে আসে হাজারো প্র্যাকটিক্যাল প্রশ্ন। যেমন ধরুন, যাতায়াতের খরচ, কোথা থেকে যে শুরু করবেন, কোন কোন টেস্ট আসলেই দরকার, বা বাড়ির কাছে চিকিৎসা হবে কিনা, এইসব নিয়ে দুশ্চিন্তা হয়। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সব কনফিউশন দূর করে সামনে এগোনোর একটা পরিষ্কার রাস্তা খুঁজে বের করতে। তো চলুন প্রথম পর্বে যাই। যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, তখন সেটার মুখোমুখি হওয়াটাই কিন্তু চিকিৎসার রাস্তার প্রথম আর সবচেয়ে জরুরি একটা ধাপ। এখানে আসল লক্ষ্যটা কি বলুন তো? লক্ষ্যটা হলো দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে একটা পরিষ্কার প্ল্যান নিয়ে এগোনো। মানে পরিষ্কারভাবে সবকিছু বুঝে একটা রিয়েলিস্টিক প্ল্যান করে দুশ্চিন্তা কমানো, যাতে পুরো ট্রিটমেন্ট জুড়ে সঠিক যত্নটা পাওয়া যায়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। আপনার পথ প্রদর্শক অনকোলজিস্ট। চলুন তাহলে পরিচিত হয়নি সেই বিশেষজ্ঞের সাথে, যিনি এই পুরো জার্নিতে পথ দেখাবেন। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই শোনা যায়, ডাক্তার আপনি কি সার্জারি ডাক্তার নাকি কেমোথেরাপির? এই প্রশ্নের উত্তরটা জানলেই কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ স্পেশালিস্টের কাজটা কি সেটা পরিষ্কার হয়ে যায়। তাহলে মেডিকেল অনকোলজিস্টকে? উনি হলেন এমন একজন ক্যান্সার বিশেষজ্ঞ যিনি মূলত সিস্টেমিক ট্রিটমেন্ট নিয়ে কাজ করেন। এখন ভাবছেন, সিস্টেমিক ট্রিটমেন্ট আবার কি? এটা হলো এমন চিকিৎসা যা পুরো শরীরে কাজ করে। যেমন ধরুন কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি। তার মানে একজন মেডিকেল অনকোলজিস্টের কাজ কিন্তু অনেক। উনি শুধু ট্রিটমেন্ট প্ল্যানই করেন না, চিকিৎসার সাইড এফেক্টগুলোও দেখেন, রোগীর কষ্ট কমানোর জন্য সাপোর্টিভ কেয়ার দেন, আবার সার্জারি বা রেডিওথেরাপি টিমের সাথেও যোগাযোগ রাখেন। মানে পুরো ব্যাপারটারই দেখভাল করেন। আর এটাই আমাদের নিয়ে এলো সবচেয়ে জরুরি একটা অংশে, কিভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান আসলে তৈরি করা হয়। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু কয়েকটা ধাপে এগোয়। প্রথমে হয় ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, মানে রোগীর উপসর্গ আর পুরনো ইতিহাস দেখা হয়। এরপর সবচেয়ে জরুরি ধাপটা হলো বায়োপসি রিপোর্ট দেখে রোগটা কনফার্ম করা। তারপর স্ক্যান বা টেস্ট করে দেখা হয় রোগটা কতটা ছড়িয়েছে, যেটাকে স্টেজিং বলে। এর ওপর ভিত্তি করে ঠিক করা হয় চিকিৎসার প্ল্যান, আর সবশেষে চলে ফলো আপ, মানে চিকিৎসা কেমন কাজ করছে তা দেখা। একটু আগে যে সিস্টেমিক থেরাপির কথা বলছিলাম, মনে আছে? এগুলো হলো সেই চিকিৎসা যা সারা শরীরে ছড়িয়ে থাকা ক্যান্সার কোষ খুঁজে বের করে অ্যাটাক করে। আর এটাই কিন্তু একজন মেডিকেল অনকোলজিস্টের কাজের মূল ভিত্তি। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, দেখুন। চিকিৎসা কিন্তু একরকম হয় না। যেমন কেমোথেরাপি দ্রুত বাড়তে থাকা সব কোষকে মারে, ভালো হোক বা খারাপ। আবার টার্গেটেড থেরাপি শুধু ক্যান্সার কোষের নির্দিষ্ট টার্গেটে কাজ করে। ইমিউনোথেরাপি আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই শক্তিশালী করে তোলে ক্যান্সারকে চেনার জন্য। আর হরমোন থেরাপি কাজ করে হরমোন নির্ভর ক্যান্সারের ক্ষেত্রে, মানে পরিস্থিতি বুঝে সঠিক চিকিৎসা বেছে নেওয়া হয়। তো একটা ভালো ট্রিটমেন্ট প্ল্যান মানে কিন্তু শুধু ওষুধ নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো সময়টাতে রোগীকে সাপোর্ট দেওয়াটাও। আসলে ক্যান্সার চিকিৎসা মানে শুধু ওষুধ দেওয়া নয়, এর সাথে দরকার পরিষ্কার গাইডলাইন, ঠিক সময়ে ঠিক পরিকল্পনা, আর অবশ্যই মানবিক সাপোর্ট। এই পুরো ব্যাপারটা একসাথে ভাবাটা খুব জরুরি, যাতে রোগীরা যতটা সম্ভব আরামে আর নিরাপদে চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন। এই সাপোর্টিভ কেয়ারের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন ধরুন বমি ভাব কমানো, খিদে আর পুষ্টির দিকে নজর রাখা, ক্লান্তি কমানোর উপায় বের করা, ইনফেকশনের ঝুঁকি নিয়ে কথা বলা বা ব্যথা নিয়ন্ত্রণে রাখা। এই সব কিছুর উদ্দেশ্য একটাই, চিকিৎসার সময় কষ্ট কমিয়ে জীবনযাত্রার মানটা ভালো রাখা। এখানেই প্যালিয়েটিভ কেয়ারের ধারণাটা আসে। এর মানে হলো কষ্ট কমানোর জন্য আরামকেন্দ্রিক সাপোর্ট, যেমন ব্যথা, বমি বা শ্বাসকষ্ট, এই সব থেকে মুক্তি দেওয়া। আর একটা খুব জরুরি কথা, প্যালিয়েটিভ কেয়ার মানে কিন্তু চিকিৎসা বন্ধ করে দেওয়া নয়, বরং মূল চিকিৎসার পাশাপাশি এটা চলতে পারে, যাতে রোগীর জীবনযাত্রার মানটা ভালো থাকে। আচ্ছা, এত কিছু তো জানা গেল। তাহলে এখন প্রশ্ন হলো, প্রথম বাস্তবসম্মত পদক্ষেপটা কি হবে? মানে কোথা থেকে শুরু করতে হবে?
কখন একজন স্পেশালিস্টের সাথে দ্রুত কথা বলা উচিত যদি শরীরে নতুন কোনো ফোলা বা পিণ্ড দেখেন বা বিনা কারণে ওজন অনেকটা কমে যায় কিংবা ক্রমাগত কাশি বা শ্বাসকষ্ট থাকে, এই ধরনের লক্ষণগুলো কিন্তু ওয়ার্নিং সাইন। এগুলো দেখলে একদমই দেরি না করে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা দরকার। আর যখন প্রথমবার অনকোলজিস্টের কাছে যাবেন তখন কি নিয়ে যাওয়া উচিত? যদি বায়োপসি হয়ে থাকে তার রিপোর্ট, সাম্প্রতিক সব স্ক্যান আর রক্ত পরীক্ষার রিপোর্ট, আর এখন কি ওষুধ খাচ্ছেন তার একটা লিস্ট, এই জিনিসগুলোর সাথে রাখলে প্রথম ভিজিটটা অনেক সহজ হয়ে যায়। ডাক্তারের পক্ষেও সবকিছু বুঝতে সুবিধা হয়। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যদি বায়োপসি নাও করা হয়ে থাকে তাহলেও পরামর্শ করাটা জরুরি। কারণ একজন বিশেষজ্ঞই আপনাকে বলতে পারবেন যে এরপর ঠিক কোন পরীক্ষাগুলো করা দরকার। মানে আপনার কাছে সব উত্তর না থাকলেও চলবে, প্রথম ভিজিটের উদ্দেশ্যই হলো পরের ধাপগুলোর জন্য একটা পরিষ্কার রাস্তা খুঁজে বের করা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সামনে এগোনোর পথটা কিন্তু একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু হয়, আমার জন্য পরবর্তী পরিষ্কার পদক্ষেপটা কি? ভয় বা বিভ্রান্তিকে পাশে সরিয়ে রেখে শুধু এই একটা ছোট্ট ম্যানেজ করা যায় এমন স্টেপের উপর ফোকাস করতে হবে।